রোহিঙ্গা ইস্যুজ আপনি যদি কেবলমাত্র বাংলাদেশে যারা এই মুহূর্তে অবস্থান করছেন তাদের মধ্যে আলোচনা সীমাবদ্ধ রাখেন তাহলে চলবে না। কারণ আরাকানে যে অবস্থা এখন দাঁড়িয়েছে আমরা যতটুকু তথ্য জানি সেখানে সাংঘাতিক মানবিক বিপর্যয়ের মুখোমুখি তারা, এবং খুব বড় আকারের একটা দুর্ভিক্ষের সম্ভাবনা সেখানে রয়েছে। এবং সেটা যদি ঘটে তাহলে যারা রোহিঙ্গা নন, এমন রাখাইন বা অন্যান্য জাতিগোষ্ঠী যারা আছেন তারাও এই প্রদেশ ছাড়তে বাধ্য হতে পারেন। তো যদি সেরকম পরিস্থিতি দাঁড়ায় তাহলে বাংলাদেশের অবস্থান কি হবে? আমরা এই মুহূর্তে খুব দেশীয় রাজনীতি নিয়ে ব্যস্ত। আমাদের আগেই বলেছি যে আমরা একটা বিশেষ পরিস্থিতিতে আছি, নির্বাচন, সংস্কার সব কিছু নিয়ে আমাদের অনেক আলোচনা আছে। এর মধ্যে রোহিঙ্গার আলোচনাটা আমাদের দেশে যারা ছিল সেটা কিন্তু আন্তর্জাতিকভাবে ক্ষয়িষ্ণু এজেন্ডায় পরিণত হয়েছে। আপনি এখন আর বিশ্ব গণমাধ্যমে কিন্তু বাংলাদেশের রোহিঙ্গা যারা অবস্থান করছেন মায়ানমারের নাগরিক তার এটা কিন্তু আর গুরুত্বপূর্ণ এজেন্ডাই নাই, এটা বাস্তবতা। হ্যাঁ, এটা হয়তো বিশ্বের যারা এই নিয়ে কাজ করেন, জাতিসংঘ অন্যান্য, তাদের জন্য গুরুত্বপূর্ণ এজেন্ডা, কিন্তু এখন আর গ্লোবাল মিডিয়াতে আপনি বলতে পারবেন না যে এটা টপ এজেন্ডাতে হিসেবে আছে। মানে কেন এই গুরুত্বটা কি হারাচ্ছে? সেটা অনেকগুলো কারণে, সে আলোচনা করতে গেলে আমরা এই আলোচনায় ফিরতে পারবো না। আচ্ছা, সেটা বিশ্বের এর মধ্যে আরো অনেক ঘটনা ঘটেছে, ইউক্রেন যুদ্ধের মতো ঘটনা ঘটেছে। যারা এখানে সহায়তা করেন তাদের একটা বিরাট অংশ সাহায্য চলে যায় ইউক্রেনে। আবার আপনি সেখানে সবাই মার্কিন যুক্তরাষ্ট্র এরা প্রত্যেকে যুক্ত। আপনার মনে রাখতে হবে যে এর মধ্যে আফগানিস্তানের ঘটনাও ঘটেছে, সেখান থেকে নেটো চলে গেছে, সেটা একটা বড় ধরনের পরিবর্তন। পৃথিবীতে আরো এরকম বেশ কিছু কনফ্লিক্টিং সিচুয়েশন, এবং সবচেয়ে বড় তো গাজা। আমরা একেবারেই সামনে, যেটা এত বড় মানবিক বিপর্যয় এবং ধ্বংসযজ্ঞ মানুষ ইতিহাসে কেউ কখনো দেখেছে কিনা, কোন অংশকে একেবারে শুধু না। আরাকানের যে চ্যালেঞ্জের কথা বললেন আপনি, যেটা বলছিলাম আপনার প্রসঙ্গের উত্তর দিতে গিয়েই একটু অন্যদিকে চলে যেতে হলো যে কেন এজেন্ডাগুলো মিডিয়াতে শিফট হয়। কিন্তু আমাদের জন্য তো এটা খুব গুরুত্বপূর্ণ এজেন্ডা। এখন বাংলাদেশে গত সরকার থেকে এই পর্যন্ত যদি ধরেন তাহলে আমরা দৃশ্যমান কিন্তু তাদের প্রত্যাবর্তনে কোনো অগ্রগতি করতে পারিনি। এক, দুই হলো যে ইউএসআইডি বন্ধ হয়ে যাওয়ার কারণে, এবং যুক্তরাষ্ট্রের বন্ধ তার আপাতত ট্রাম্প যে অবস্থায় তাকে রেখেছে, এবং বৈদেশিক সাহায্যের বিরাট অংশ আপনি জানেন যে বন্ধ হবার উপক্রম করেছে। যদিও তারা বলেছেন যে খাদ্য সাহায্যটা অব্যাহত থাকবে, কারণ আমাদের এখানে এককভাবে যদি কেউ আমাদের দাতা থেকে থাকে তাহলে তার টপমোস্ট হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। একটু যদি যুক্ত করে দিই স্যার, আপনি নিশ্চয়ই তো জানেনই ইউএনএপি এর মাধ্যমে রোহিঙ্গাদের যে মাথা পিছু যে বরাদ্দ ছিল $12, যেটি $6 যে 12 সামথিং থেকে এটা কমে $6। তো এখন এই যদি পরিস্থিতি দাঁড়ায়, এবং আপনি যদি এটা গ্লোবালি মিডিয়া এজেন্ডা তো খুব গুরুত্বপূর্ণ সেখানে, এবং আমরা বিশ্ব বাস্তবতার কথাও সেখানে বললাম, তো সেখানে তাহলে এই যে 1 মিলিয়নের উপরে যে রোহিঙ্গা আমাদের এখানে আছে তাদের কি হবে, তাদের কে দেখবে তাদের? এবং আপনি যখন আপনার দেশের মানুষ অভুক্ত থাকতে পারে, কে দেখবে স্যার? আপনাকে যদি প্রশ্ন করি না, এটা দেখার দায়িত্ব বিশ্ব সম্প্রদায়ের, এটা দেখার দায়িত্ব প্রধানত আমাদের। যে জায়গাটা ফেলিওর হয়েছে, আপনি যেহেতু জাতিসংঘ মহাসচিবের সফরকে ঘিরে আলোচনাটা আমরা করছি, বিশ্ব সম্প্রদায় কিন্তু ব্যর্থ হচ্ছে। এখন আমরা বিভিন্ন অ্যাপ্রোচের কথা বিভিন্ন সময় বলেছি যে আমরা ভারতকে সাথে নিয়ে করবো কিনা, আমরা চীনকে সাথে নিয়ে করবো কিনা, বা বহুপক্ষকে নেবো কিনা, ইউরোপিয়ান ইউনিয়নকে আনবো কিনা, আসিয়ানের কোনো ভূমিকা আছে কিনা, সবগুলি কম বেশি চেষ্টা করা হয়েছে। কখনো মনে হয়েছে যে বহুপাক্ষিক হলে ভালো হয়, কখনো মনে হয় দ্বিপাক্ষিক হলে ভালো হয়, কিন্তু বাস্তবতা হলো কোনো রকম পরিবর্তন আসেনি। কিন্তু একটা অন্তত মন্দের ভালো ছিল যে তাদের একটা খাওয়া পড়ার ব্যবস্থা, সেখানে বহু এনজিও সেখানে কাজ করে। এখন যে পরিস্থিতি দাঁড়াচ্ছে, যদি এরকম দাঁড়ায় তাহলে যে বেসরকারি সংস্থাগুলো কাজ করে তারা কতদিন এখানে কাজ চালিয়ে যেতে পারবে? তাদের যদি খাদ্য সংকট দেখা দেয় সেটা কি বাংলাদেশের পক্ষে তো সেটা সম্ভব না। এবং আগে যে কথা আমি বলতে গিয়ে থেমে গেছি, যে আপনি আপনার জনগোষ্ঠীকে না খেলেও সেটা একরকম, আপনার প্রচুর জনগোষ্ঠী আছে যে চিকিৎসা পায় না, খাবার পায় না, অন্যান্য ক্ষেত্রে তার কনস্ট্যান্ট রয়েছে। কিন্তু আপনি যখন এই ধরনের বাস্তুচ্যুত কোনো জনগোষ্ঠীকে আন্তর্জাতিকভাবে আশ্রয় দেবেন, তখন আপনি নিশ্চিত করতে হয় যে সে খাওয়া পাচ্ছে, সে সুবিধাতে পাচ্ছে, তার নিরাপত্তা আছে, তার স্বাস্থ্য আছে, এখানে স্কিল ট্রেনিং এর ব্যাপার আছে, শিক্ষার ব্যাপার আছে। এগুলো হয়তো সবসময় আপনি আপনার যে নিজস্ব জনগোষ্ঠী বা নাগরিক তাদের ক্ষেত্রে হয়তো আপনার ব্যত্যয় থাকলেও থাকতে পারে, বা না করলে এটার জন্য প্রতিদিন আপনাকে অ্যাকাউন্টেবল হতে হয় না। এরকম একটা পরিস্থিতিতে, এবং যদি আরাকানের অবস্থা আরো খারাপের দিকে হয়, সেখানকার 1 মিলিয়নের উপরে যদি মানুষ তার দেশ ছাড়ার অবস্থায় হয়, তাহলে সেটার অবস্থা কি দাঁড়াবে? আমরা এটার একটা সংকটের মধ্যে আছি, এটার ব্যয় নিয়ে এবং এটা ব্যবস্থাপনা নিয়ে, পরিচালনা নিয়ে। তারপর যদি এরকম পরিস্থিতি হয়, তাহলে কি বাংলাদেশকে যদি বিশ্ব সম্প্রদায় বলে যে তুমি সীমান্ত খুলে দাও, আমরা তাহলে কি সীমান্ত খুলে দেবো? এই আলোচনা কিন্তু এখন আমরা শুরু করিনি, বা আমরা খুব বড় আকারে করছি না। তাহলে এখন জাতিসংঘ মহাসচিব আসলে কি বার্তা দিচ্ছেন সেটা দৃশ্যমান, যেটুকু সেটুকু তিনি ইফতার করলেন, গেলেন। তার একটা ইতিবাচক রেজাল্ট এটা হয় যে তার আশাটা আবার এটাকে মৃত হতে দিচ্ছে না এজেন্ডাটাকে। অর্থাৎ এজেন্ডাটা আমাদের
প্রতিদিনের আলোচনার বাইরে চলে যাওয়া থেকে রক্ষা পেল। জাতিসংঘ মহাসচিব আসা মানে কি? এটা আবার আলোচনাটা যে জাগরুক করা আপনি তো বেশ কয়েকটা চ্যালেঞ্জের কথা তুলে ধরলেন, সেজন্য হয়তো পরবর্তীতে বলবো সেটা সমাধানটা কি আদৌ এই সফরের মাধ্যমে শুধু সমাধান পারে? আপনি সমাধান চাইলে হয়তো এই আলোচনা অসম্পূর্ণ থাকবে, সমাধান সবসময় হয়তো আলোচনা আমরা দিতে পারবো না। কিন্তু আমি বলছি যে আমরা বলছি যে মানে তার সফরের মধ্যে দিয়ে কোনো ইতিবাচক কিছু দেখছি। আপনি যে প্রশ্ন বলেছিলেন যে সফরের গুরুত্বটা কোথায়, জি জি, এখন যে সময় তিনি আসছেন তার প্রধান একটা গুরুত্ব হলো যে এই এজেন্ডাটা যাতে একটা ডেড এজেন্ডায় পরিণত না হয়। আমাদের এখানে যারা আছে যদি তাদেরকে আমরা এই মুহূর্তে উদ্বিগ্ন হই, সেই এজেন্ডাটাকে পুনরুজ্জীবিত করা। তিনি আবার বলবেন, কারণ জাতিসংঘ মহাসচিবের হয়তো অন্য কোনো বিকল্প ধারণা থাকতে পারে, এই বিশ্ব সংস্থা অন্য কোনোভাবে চিন্তা করতে পারে, যুক্তরাষ্ট্র যদি না দিতে পারে, ইউরোপ থেকেও যদি সাহায্য কমে আসে, আমাদের জিও এনজিও যারা আছে তারা যদি আর আস্তে আস্তে তাদের সক্ষমতা কমতে থাকে, তাহলে জাতিসংঘ মহাসচিব তো একটা বিগ ফিগার, এবং তিনি আহ্বান জানাতে পারেন, তিনি গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখতে পারেন যে আমরা অন্য কোনো বিকল্প তহবিল এখানে সংগ্রহ করতে পারি কিনা, এবং প্রত্যাবাসনের ক্ষেত্রে তাদের সেখানে তো জাতিসংঘ অবশ্যই গুরুত্বপূর্ণ। সেটা আমি চীনকে আনি, ভারতকে আনি, ইউরোপিয়ান ইউনিয়নকে আনি, রাশিয়াকে আনি, যুক্তরাষ্ট্রকে আনি, জাতিসংঘ তো একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, সেটা আপাতত রাখি। এবং যেটার ব্যাপারে আমারও খুব কৌতূহল রয়েছে যে যদি আরাকানের অবস্থা এরকম পর্যায়ে যায় তাহলে আমরা কি করব সেই বিষয়ে কোনো আলোচনা শেষ করবার আগে যে ক্লুটা দিয়ে রাখি সেটা হলো যে একটা আলোচনা অনেকদিন থেকে প্রচ্ছন্নভাবে আমরা করতাম, সেটা আরাকান আর্মির সঙ্গে আমাদের যোগাযোগের বিষয়। এটা গত সরকারের সময় বলা হয়েছে, এখন যিনি পররাষ্ট্র উপদেষ্টা আছেন তিনিও তার বিভিন্ন নিবন্ধে লিখেছেন, অনেকে বলার চেষ্টা করেছেন যে এই নন স্টেট অ্যাক্টরদের সঙ্গে সরকারিভাবে আমাদের কোনো যোগাযোগের সুযোগ আছে কিনা বা করা উচিত কিনা। আমাদের এখানেও এই বিষয়ক উপদেষ্টা, যিনি বিশেষ উপদেষ্টা, প্রধান উপদেষ্টা, তিনিও কিছুদিন আগে বলেছেন, দেখে গণমাধ্যমে আমরা দেখেছি, এটা বহুমুখী আলোচনা আছে, এটা প্রকাশ্য করা যায় কিনা বা না যাও। কিন্তু জাতিসংঘের মহাসচিব যখন বিষয়টা আলোচনা করলেন তখন এটার অপ্রকাশ্য থাকলো না। তার মানে এখানে যে নন স্টেট অ্যাক্টর যারা এই মুহূর্তে নিয়ন্ত্রণ আছে বলে আমরা মনে করছি, তাদের সঙ্গে কৌশলগতভাবে আলোচনারও একটা বড় এজেন্ডা আমার মনে বাংলাদেশ।